বন্ধুরা নমস্কার। বাংলায় কি কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জোট হবে? দুটি দলের মধ্যে জোট হওয়া কি সম্ভব? জোট হলে কি দুটো দল লাভবান হবে? মানুষ কি এই দুটি দলের জোটকে মেনে নেবে? দু দলের কর্মীরা কি, নেতারা যেমন তেমন গ্রাসরুট লেভেলের কর্মীরা কি মেনে নেবে? বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বাংলাতে, বিশেষ করে এসআইআর পরবর্তী যে একটা অকল্পনীয় পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কি এই জোটের কোনো প্রয়োজন রয়েছে? ডেফিনেটলি আপনাদের মনে হবে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এরা তো প্রতিপক্ষ হয়ে লড়াই করেছিল 2016-তে, 2021-এ, আর 2021-এ তো কংগ্রেস শূন্যে নেমে গেছে। সেই কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট করার কি দরকার আছে? আবার কংগ্রেসই বা সিপিএমকে ছেড়ে কেন এই সময়ে তৃণমূলের সঙ্গে জোট করতে যাবে? তাদের এমন কি বাধ্যবাধকতা রয়েছে? আর বাধ্যবাধকতা থাকলে সেটা তো তৃণমূলের থাকতে পারে, এটা কংগ্রেসের কি থাকবে? কারোর কারোর মনে হতে পারে এই রকম, কিন্তু আসল কথাটা হলো যে এবারে যে বিধানসভা নির্বাচনটা হতে যাচ্ছে বাংলার মাটিতে, সেটা কিন্তু গত কয়েক দশকের মধ্যে একেবারে ব্যতিক্রমী। কারণ এর আগেও যখন এসআইআর হয়েছিল, তখনও কিন্তু এসআইআরকে নিয়ে এত বিরাট কোনো আলোড়ন তৈরি হয়নি। বিশাল সংখ্যক মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া, নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ইত্যাদি নিয়ে আন্দোলন এইরকম হয়নি। এবং আপনার নির্বাচন কমিশনকে কোনো একটি রাজনৈতিক দলের প্রতিনিধি বা তাদের দালাল টালাল ইত্যাদি যেভাবে বলা হয়, এইগুলো সব কিছুই করা হয়নি সেই সময়। এবারে একটা নতুন রাজনৈতিক স্থিতি তৈরি হয়েছে, ভোটার তালিকা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গেছে। কংগ্রেসের সঙ্গে কেন তৃণমূলের এই মুহূর্তে জোট দরকার? জোট দরকার এই কারণে যে আমরা যদি দেখি ঐতিহাসিক দিক থেকে, কংগ্রেস এবং তৃণমূল, কংগ্রেস একসাথে মিলে লড়াই করেছিল 2001 সালে এবং 2011 সালে। 2001-এ কংগ্রেসের লাভ হয়েছিল, তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়াই করার কারণে কংগ্রেস 60টি আসনে লড়ে 26টিতে বিজয়ী হয়েছিল। 2011 সালে কংগ্রেস আর তৃণমূলের জোট ক্ষমতায় আসে। সেই সময় 66টি আসনে লড়াই করে কংগ্রেস 42টি আসন পায়। ফলে কংগ্রেস দারুণ রেজাল্ট করে। কিন্তু এর পরের বছর অর্থাৎ 2016 সালে কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট করে তার চেয়ে একটু বেশি ভালো রেজাল্ট করে, আপনার 44টি আসন পায় 92টিতে লড়াই করে। কিন্তু 2021 আসতে আসতে সেই কংগ্রেস শূন্যে নেমে যায়, সিপিএমও শূন্যে নেমে যায়। তাহলে দেখা গেছে যে সময়ের পরিবর্তনে কংগ্রেস সিপিএম এর সঙ্গে লড়াই করে ভালো সংখ্যক আসন পেলেও তারপর সেখান থেকে তারা ডাউন হয়ে তাদের লোকজন সমস্ত আপনার বিজেপিতে চলে যায়, কংগ্রেসের এবং সিপিএম এর লোকজন। তার ফলে কংগ্রেস আর আপনার আসন সংখ্যা বিধানসভাতে পর্যন্ত ঢুকতে পারেনি। এই অবস্থাতে তৃণমূলের কিন্তু আসন বেড়েছে, তৃণমূলের ভোট পার্সেন্টেজও বেড়ে, আসন সংখ্যাও বাড়ে, তৃণমূলের তেমন কোনো ক্ষতি হয়নি এখনো পর্যন্ত। কিন্তু এবার যে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন তৈরি হয়েছে, তাতে আপনার তৃণমূলের জন্য, কংগ্রেসের জন্য, উভয় দলের জন্য একসাথে আসা ছাড়া বিকল্প কোনো রাস্তা দেখা যাচ্ছে না। এটা কংগ্রেসের জন্যও জরুরি, তৃণমূলের জন্যও জরুরি। কারণ কংগ্রেস এবং তৃণমূল যদি এই সময়ে জোট করে, তাহলে এটা নিশ্চিত যে তৃণমূলের গ্রাসরুট লেভেলের কর্মীরা এবং কংগ্রেসের গ্রাসরুট লেভেলের কর্মীরা এটা মেনে নেবে। কারণ হলো 2021-এর তুলনায় কিন্তু বাংলার মাটিতে কংগ্রেসের জনপ্রিয়তা বেড়েছে। রাহুল গান্ধীর তৎপরতা, কংগ্রেসের সর্বভারতীয় রাজনীতিতে আগের তুলনায় বেশি সক্রিয় ভূমিকা, সেগুলো দেখে যে মানুষগুলো কংগ্রেস ছেড়ে বিজেপিতে বা অন্য দলে চলে গেছিল বা ঘরে বসে গেছিল, সেই মানুষগুলো কিন্তু আবার ময়দানে ফিরতে শুরু করেছে। তার একটা প্রমাণ কি? প্রমাণ হলো আপনার যদি দেখেন 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ভোট পেয়েছিল মাত্র 2.93%, 2.93%। সেই কংগ্রেসই এর 3 বছর পরে যখন লোকসভা নির্বাচন হয়, তখন বাংলাতে ভোট পায় 4.72%। তার মানে হলো কংগ্রেস একটু সক্রিয় হওয়াতে তার ভোটাররাও তার দিকে ফিরতে শুরু করেছে। তো এর কারণে এটা বোঝা যাচ্ছে
যে 2024-এ কংগ্রেস আগের তুলনায় উজ্জীবিত হয়েছে। এবার 24 পরবর্তী সময়ে এমন কোনো কারণ ঘটেনি যে কংগ্রেসের দিক থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নেবে, কারণ এর পরবর্তী সময়ে বরং অনেক বেশি অ্যাক্টিভ কংগ্রেসকে দেখা গেছে। ভোট চুরি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে রাহুল গান্ধীকে ক্রমাগত সোচ্চার হতে দেখা গেছে। যখনই পার্লামেন্টে অধিবেশন বসে তখনই কংগ্রেসকে অত্যন্ত সক্রিয় এবং আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায়। তাছাড়া 2024-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচনের সময়ে নরেন্দ্র মোদী মহাপ্রতাপশালী নেতা হিসেবে ভারতের রাজনীতিতে উজ্জ্বল অবস্থানে ছিলেন। তার দল অত্যন্ত শক্তিশালী অবস্থানে ছিল। 2024 পরবর্তী সময়ে না নরেন্দ্র মোদীর সেই ইমেজ আছে, না বিজেপির সেই ক্ষমতা রয়েছে। ফলে বিজেপির ওপরে আস্থা তাদের তৈরি হয়েছিল 2021-এ এই কারণে যে তারা মনে করেছিল যে তৃণমূল কংগ্রেসকে হারানো বা পশ্চিমবঙ্গে পরিবর্তন করাটা আপনার সিপিএম এর সঙ্গে থেকে সম্ভব না। তার কারণেই তাদের দলের কর্মীরা, সমর্থকরা অনেকেই 2021-এ বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু বিজেপি যখন হতাশ করে 21-এ এবং তার পরবর্তী সময়ে যখন বিজেপির অধোগমন শুরু হয়, অর্থাৎ পতন প্রক্রিয়া শুরু হয়, তখন কিন্তু তারা আর বিজেপির ওপর আস্থা রাখতে পারছে না। ফলে এরা আবার কংগ্রেসের দিকে ফিরতে শুরু করেছে। এই রকম একটা অবস্থাতে যদি কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জোট হয় তাহলে তৃণমূলের যে ভোটটা লোকসান হবে, যদি আমরা ধরে নিই যে এসআইআর এর কারণে তৃণমূলের লোকসান হবে 2-3% হোক বা 3-4% হোক না কেন, সেটা কিন্তু কংগ্রেস পুষিয়ে দিতে পারে। এবং কংগ্রেস তৃণমূল দুটো দল যদি জোট করে মজবুতির সঙ্গে যদি লড়াই করে, হতে পারে আরো অনেক ভোটার যারা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা আবার আপনার ফিরে আসতে পারে। কারণ সেই ক্ষেত্রে কংগ্রেসও আবার ক্ষমতায় আসবে, কংগ্রেসও শাসক দলে পরিণত হবে। এটা কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করতে পারে। কারণ দীর্ঘদিন ধরে দল বিরোধী অবস্থানে থাকলে পরে সেই দলের কর্মীদের মনের মধ্যে একটা অবসাদ আসতে পারে, যেটা এসেছেও। তার কারণেই তাদের সমর্থনটা কংগ্রেস থেকে বিজেপির দিকে চলে গেছিল। তো আবার যদি তারা বুঝতে পারে যে তারা আবার শাসক দলে পরিণত হবে, একসাথে লড়াই করে তারা ক্ষমতায় আসবে, তাহলে কিন্তু তারা, কারণ বেশি দিন ক্ষমতার বাইরে থাকলে পরে তারা মানুষকে কোনো পরিষেবা দিতে পারে না, কোনো সুযোগ সুবিধা পেতে পারে না, একটা হতাশা আসে। সেই হতাশা কাটিয়ে তারা কিন্তু আবার মেইন স্ট্রিমে চলে আসতে পারে। আর তৃণমূলের জন্য এটা একান্ত আবশ্যক, কারণ বিজেপি নানান ধরনের কূটকৌশলে এবার চেষ্টা করবে যে তৃণমূলের ভোট ব্যাংকটাকে যতটা সম্ভব কমিয়ে দেয়া। আর বিজেপি নানান অছিলায় তার ভোট ব্যাংকটা বাড়ানোর চেষ্টা করবে। নানান ধরনের প্রতিশ্রুতি, মিথ্যা হলে প্রতিশ্রুতি অবশ্যই দেবে, যে প্রতিশ্রুতিগুলি তারা যদি অ্যাক্সিডেন্টালি ক্ষমতায় আসে তা নিশ্চিতভাবে পালন করবে না। কিন্তু প্রতিশ্রুতি দিয়ে মানুষকে তারা নিজেদের দিকে টানার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখবে না। কংগ্রেস কর্মীদেরকে, কংগ্রেস সমর্থকদেরকে, বাম সমর্থকদেরকে নানান ধরনের মন ভোলানো ছড়া শোনাবে, নানান ধরনের স্বপ্ন দেখাবে, নানান রকম প্রতিশ্রুতি দিয়ে তারা নিজেদের দিকে টেনে আনার চেষ্টা করবে। এই রকম একটা অবস্থানে তৃণমূল কিন্তু একটা সংকটে পড়ে যেতে পারে। এখনো পর্যন্ত হিসেবটা যেরকম ভাবে মিডিয়াতে বলুক না কেন, তৃণমূলের মারাত্মক বিরুদ্ধে না এখনো পর্যন্ত, কিন্তু যতটুকু ক্ষতি তার হয়েছে সেই ক্ষতিটাও তার কাটাতে হবে। আর কাটানোর জন্য কিন্তু কংগ্রেসের যদি 2-3% ভোটও যদি তার দিকে আসে, সেটাই হয়তো অনেক বিধানসভা কেন্দ্রে বড় ধরনের পরিবর্তন করে দিতে পারে। অর্থাৎ বিজেপির অনেক স্বপ্ন হয়তো ভেঙে খান খান করে দিতে পারে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট। আর যেহেতু কংগ্রেসের পেট চিরেই তৃণমূল কংগ্রেস বেরিয়ে জন্মগ্রহণ করেছে, সেহেতু কংগ্রেস আর তৃণমূলের মধ্যে সেরকম আকাশ জমিন আসমান কোনো ফারাক নেই। যে ফারাকটা সিপিএম এবং তৃণমূলের মধ্যে রয়েছে, বা যে ফারাকটা কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে রয়েছে, বা কংগ্রেস এবং বিজেপির মধ্যে রয়েছে, বা সিপিএম এবং বিজেপির মধ্যে রয়েছে অন্ততপক্ষে ঘোষিতভাবে, সেই ফারাকটা কিন্তু কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে নেই। ফলে যেহেতু যারা সর্বভারতীয় ক্ষেত্রেও একসাথে জোটে আছে এবং সর্বভারতীয় ক্ষেত্রে একই সাথে লড়াই করে তারা বিজেপিকে কেন্দ্রে ক্ষমতা থেকে সরাতে চাইছে এবং কেন্দ্রে ইন্ডিয়া জোটের
সরকার গঠন করতে চাইছে, এটাই তাদের স্বপ্ন, এবং এই স্বপ্নটা তৃণমূলেরও, এই স্বপ্নটা কংগ্রেসেরও। সেহেতু তাদের পক্ষে কিন্তু বাংলার মাটিতে আরও একবার জোট করলে পরে সাধারণ মানুষকে বোঝানো এবং দুই দলের কর্মীদেরকে বোঝানো, দুই দলের সমর্থকদেরকে বোঝানো খুব একটা কঠিন হওয়ার কথা না। এতে বিজেপি সমস্যায় পড়তে পারে, কিন্তু তাদের অন্ততপক্ষে ইগোর যদি প্রবলেম না থাকে, কারণ অনেক সময় অতি আত্মবিশ্বাস একটা দলকে কিন্তু সর্বনাশের দিকে নিয়ে যায়, যেটা আমরা দেখেছি ত্রিপুরাতে সিপিএম এর অতি আত্মবিশ্বাস 2018 সালে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছেন। আবার 2011 সালে পশ্চিমবঙ্গে সিপিএম এর অতি আত্মবিশ্বাস তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচনের আগের বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ডে বিজেপির অত্যন্ত আত্মবিশ্বাস বিজেপিকে আপনার সেখানে শাসন ক্ষমতা থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছে। আবার 2024-এ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির সর্বভারতীয় রাজনীতিতে লোকসভা নির্বাচনে অস্বাভাবিক আত্মবিশ্বাস তাদেরকে 303 থেকে 240-এ নামিয়ে এনেছে এবং পরনির্ভর করে দিয়েছে। সেই রকম ভাবে এবার যদি তৃণমূল কংগ্রেসেরও আত্মবিশ্বাস যদি অবাস্তব হয়, যদি অস্বাভাবিক হয়, বাস্তবের সঙ্গে যদি সম্পর্কিত না হয়, তাহলে এই অতি আত্মবিশ্বাস কিন্তু তাদেরকে চিরতরে কিন্তু এমন ক্ষতির শিকার করে দেবে যেটা তারা আর কোনোদিন পুষিয়ে নিতে পারবে না। অন্যদিকে কংগ্রেস কিন্তু সর্বভারতীয় দল, কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই দীর্ঘদিন ধরে, 78 থেকে এখনো পর্যন্ত কংগ্রেস ক্ষমতায় নেই। সুতরাং কংগ্রেসের আরেকবার হারলে তেমন কিছু ক্ষতি হবে না। সর্বভারতীয় রাজনীতিতে বিভিন্ন রাজ্যে কংগ্রেস রয়ে গেছে। তৃণমূলের জন্য কিন্তু বাংলার মাটিতে এটা জীবন মরণের লড়াই। তৃণমূল কংগ্রেসকে কিন্তু যে কোনো মূল্যে জিততেই হবে, না হলে তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখা একরকম অসম্ভব হয়ে যাবে। কারণ বিজেপি এরপরে যে আক্রমণাত্মক ভূমিকা অবতীর্ণ হবে বাংলার মাটিতে, সেটা তৃণমূল হয়তো কল্পনাতেও আনতে পারছে না। তার কারণে এবার জয়ের জন্য তৃণমূলের কাছে সম্ভবত কংগ্রেসের সঙ্গে জোট করা। আর কংগ্রেসের মধ্যে অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর সমালোচক হলেও বর্তমান কংগ্রেস প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার এবং তার যে গোষ্ঠী, তারা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে সেই রকম কোনো আক্রমণাত্মক না। আর যদি অধীর চৌধুরীকে মানিয়ে নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে যদি অধীর চৌধুরী গোষ্ঠীকেও যদি তৃণমূল কংগ্রেস তার কাছাকাছি নিয়ে আসতে পারে, কারণ রাজনীতিতে অস্বাভাবিক কিছুই না, আজকে যে শত্রু কালকে সে বন্ধু হতে পারে, আজকে যে বন্ধু কালকে সে শত্রু হতে পারে। সুতরাং অধীর চৌধুরীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা কোনো অস্বাভাবিক কিছুই না রাজনীতিতে। সেটা যদি করিয়ে নিতে পারে, তাহলে কিন্তু যতই চেষ্টা নরেন্দ্র মোদী অমিত শাহরা বাংলার মাটিতে করুক না কেন, নিশ্চিতভাবে তাদের আরো একবার মুখ থুবড়ে পড়তে হবে। আপনারা একমত হলে জানাবেন, দ্বিমত হলেও জানাবেন। কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জোট হওয়া সম্ভব কিনা বা হবে কিনা সে সম্বন্ধে আপনাদের মতামত কি সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।